বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অপরূপ প্রকৃতির মাঝে অবস্থিত বরিশাল জেলা। এই জেলার সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে শান্তভাবে বয়ে চলেছে সন্ধ্যা নদী। নদীটি বানরীপাড়া উপজেলার বিস্তীর্ণ জনপদের বুক চিরে প্রবাহিত হয়েছে এবং এখানকার মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই বরিশালকে বহুদিন ধরেই প্রাচ্যের ভেনিস নামে ডাকা হয়। এর প্রধান কারণ অসংখ্য নদী, খাল ও জলপথের বিস্তৃত নেটওয়ার্ক। বানারীপাড়াও সেই ঐতিহ্যের ব্যতিক্রম নয়। প্রায় ১৩৫ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় রয়েছে মোট ৭৯টি গ্রাম। বছরের প্রায় ৬ মাস এসব গ্রামের বড় অংশ পানিতে ডুবে থাকে। ফলে এখানকার মানুষের জীবন, জীবিকা এবং সংস্কৃতি গড়ে উঠেছে নদী, খাল ও জলাশয়কে কেন্দ্র করেই। বর্ষাকালে দীর্ঘদিন জলাবদ্ধতা থাকার কারণে অনেক এলাকায় প্রচলিত কৃষিকাজ করা সম্ভব হয় না। কিন্তু এখানকার কৃষকেরা সমস্যাকে কখনোই শেষ কথা হিসেবে মেনে নেয়নি, বরং জলবায়ুর পরিবর্তনের বাস্তবতা ও স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তারা উদ্ভাবন করেছেন এক অসাধারণ কৃষি পদ্ধতি। তার নাম ভাসমান কৃষি। এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কচুরিপানা। যে কচুরিপানাকে একসময় জলাশয়ের অভিশাপ মনে করা হতো, সেই উদ্ভিদই আজ কৃষকের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। জলাশয়ে ভেসে থাকা কচুরিপানা সংগ্রহ করে বিশেষ কৌশলে তৈরি করা হয় ভাসমান জমি, যা স্থানীয় ভাষায় ধাপ নামে পরিচিত। সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে কৃষকেরা জলাশয় থেকে প্রচুর কচুরিপানা সংগ্রহ করেন। এরপর নির্দিষ্ট নিয়মে সেগুলো একটির উপর আরেকটি সাজিয়ে পানির উপর তৈরি করা হয় একটি শক্ত ও টেকসই ভাসমান বেড। ধাপে ধাপে বিভিন্ন স্তরে বসিয়ে তৈরি করা হয় বলেই এই ভাসমান জমির নাম হয়েছে ধাপ। কৃষি বিজ্ঞানের ভাষায় এটি হাইড্রোপনিক্স ভিত্তিক একটি কৃষি ব্যবস্থা, যেখানে মাটির পরিবর্তে পানি নির্ভর পরিবেশে ফসল উৎপাদন করা হয়। তবে বানারীপাড়ার কৃষকেরা বহু বছর ধরেই নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে এই পদ্ধতিকে আরও কার্যকর ও ব্যবহার উপযোগী করে তুলেছেন। এক বর্গমিটার আকারের একটি ধাপ তৈরির জন্য প্রয়োজন হয় ৫ থেকে ৭ বর্গমিটার কচুরিপানা। তবে শুধু কচুরিপানাই নয়, এর সঙ্গে ব্যবহার করা হয় টেপাপানা, কুটিপানা, বিভিন্ন জলজ লতা, শ্যাওলা এবং নারকেলের ছোবড়ার গুঁড়াও। এসব উপাদান একত্রে ধাপকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ চারার জন্য প্রয়োজনীয় জৈব পুষ্টিও সরবরাহ করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভাসমান জমিতে সরাসরি বীজ বপন করা যায় না। তাই প্রথমেই প্রস্তুত করতে হয় বীজতলা। সুবিধাজনক কোনো স্থানে বাঁশ, কাঠ ও তক্তা দিয়ে উঁচু একটি মাচা তৈরি করা হয়। এরপর তার উপর পর্যায়ক্রমে বিছানো হয় শ্যাওলা, আধা পচা কচুরিপানা এবং নারকেলের ছোবড়ার গুঁড়া। সব প্রস্তুতি শেষ হলে সেখানে বীজ বপন করা হয়। পরে আবার উপরে হালকাভাবে ছোবড়ার গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়, যাতে আর্দ্রতা বজায় থাকে এবং বীজ দ্রুত অঙ্কুরিত হতে পারে। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতায় দেখা যায়, সাধারণত ৮ থেকে ১০ দিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হতে শুরু করে। তবে সঙ্গে সঙ্গে সেই চারা ধাপে রোপণ করা হয় না। প্রথমে নির্দিষ্ট সময় পর্যন্ত সেগুলোকে বিশেষভাবে পরিচর্যা করা হয়, যাতে চারাগুলো আরও শক্ত ও স্বাস্থ্যবান হয়ে ওঠে। বীজতলা থেকে অঙ্কুরিত চারা সংগ্রহ করার পর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রায় ১ সপ্তাহ ধরে চারাগুলোকে বিশেষ উপায়ে প্রস্তুত করা হয়, যাতে সেগুলো ভাসমান ধাপে লাগানোর উপযোগী হয়ে ওঠে। এই পর্যায়ে ব্যবহৃত হয় আধা পচা কচুরিপানা এবং দুলালি লতা। প্রথমে ১ মুঠো আধা পচা কচুরিপানাকে দুলালি লতা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে ছোট একটি জৈব আধার তৈরি করা হয়। এই বিশেষ আধারকে কেউ দৌলা, কেউ মেদা বা মেন্দা নামে চেনেন।
এরপর এটি সরু কাঠি দিয়ে ছোট ছোট ছিদ্র করে প্রতিটি মেন্দার ভেতর কয়েকটি করে অঙ্কুরিত চারা বসিয়ে দেওয়া হয়। অত্যন্ত সূক্ষ্ম ও ধৈর্যের এই কাজটি দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করেন এলাকার নারী কৃষি শ্রমিকরা। স্থানীয়দের মতে নারীরা তুলনামূলক কম সময়ে এবং অনেক বেশি নিখুঁতভাবে এই কাজ করতে পারেন, তাই মেন্দা তৈরির অধিকাংশ দায়িত্ব তাদের উপরই থাকে। সাধারণত 1000টি মেন্দা তৈরির জন্য একজন শ্রমিক পায় 150 টাকা পারিশ্রমিক। বর্তমানে বানারীপাড়ার বিভিন্ন গ্রামে প্রায় সারা বছরই এই মেন্দা তৈরির ব্যস্ততা দেখা যায়। বিশেষ করে পলিথিনের ছাউনির নিচে ছায়াময় ও আর্দ্র পরিবেশে মেন্দাগুলো সংরক্ষণ করা হয়, যাতে অঙ্কুরিত চারাগুলো দ্রুত নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। আধা পচা কচুরিপানা, দুলালিলতা ও নারকেলের ছোবড়ার গুঁড়া মিলে তৈরি হওয়া এই জৈব আধার অনেকটাই উর্বর মাটির বিকল্প হিসেবে কাজ করে। ফলে অঙ্কুরিত চারাগুলো প্রয়োজনীয় পুষ্টি পেয়ে দ্রুত বৃদ্ধি পায়। প্রায় 7 থেকে 8 দিন নিয়ন্ত্রিত পরিবেশে থাকার পর চারাগুলো পরিণত হয় পূর্ণাঙ্গ রোপণযোগ্য চারায়। এরপর শুরু হয় সেগুলোকে ভাসমান ধাপে স্থানান্তরের প্রস্তুতি। 1 শতক জমিতে যত পরিমাণ চারা উৎপাদন করা সম্ভব সেই একই পরিমাণ চারা ব্যবহার করে প্রায় 1 বিঘা সমপরিমাণ ভাসমান জমিতে আবাদ করা যায়। এ কারণে এই পদ্ধতি শুধু কার্যকর নয়, অত্যন্ত সাশ্রয়ীও। পরবর্তী ধাপে নৌকায় করে এসব চারা নিয়ে যাওয়া হয় জলাশয়ের মাঝখানে তৈরি ভাসমান ধাপগুলোর কাছে, কারণ বানারীপাড়ার অধিকাংশ ধাপই পানির উপর অবস্থিত, আর সেখানে পৌঁছানোর প্রধান মাধ্যম হলো নৌকা। এভাবে শুরু হয় বানারীপাড়ার ভাসমান কৃষির মূল অধ্যায়, যেখানে প্রকৃতি, মানুষের উদ্ভাবনী শক্তি এবং কঠোর পরিশ্রম মিলেমিশে তৈরি করেছে বাংলাদেশের কৃষির এক অনন্য সাফল্যের গল্প। বীজতলায় যত্নে বেড়ে ওঠা চারাগুলো যখন রোপণের উপযোগী হয়ে ওঠে, তখন শুরু হয় ভাসমান কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। গ্রামের বাড়ি থেকে সেই চারাগুলো নৌকায় করে পৌঁছে দেওয়া হয় জলাশয়ের মাঝখানে ভেসে থাকা ধাপে। বানারীপাড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী, খাল আর বিলই প্রধান যোগাযোগের পথ, তাই এখানে কৃষিকাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে নৌকা। অনেক কৃষক বাড়িতে তৈরি করা মেন্দা সরাসরি ধাপে নিয়ে যান। কেউ কেউ ভাসমান ধাপের পাশেই অস্থায়ী বীজতলা তৈরি করেন, সেখানেই চারা সংরক্ষণ করেন। এতে প্রয়োজনের সময় দ্রুত চারা রোপণ করা যায় এবং পরিবহনের ঝামেলাও কমে যায়। সারা বছরে সাধারণত 3 থেকে 4 দফায় চারা উৎপাদন ও রোপণের কাজ চলে। এক ধাপ থেকে চারা সংগ্রহ শেষ হওয়ার আগেই অন্য ধাপে নতুন চারা লাগানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। ফলে বছরের বেশিরভাগ সময় কৃষকেরা ব্যস্ত থাকেন উৎপাদনের কাজে। এই কৃষি পদ্ধতির সফলতার অন্যতম কারণ হলো জলাশয়ের সহজলভ্য কচুরিপনা। একসময় যে উদ্ভিদকে কৃষকেরা শত্রু মনে করত, আর সেটিই হয়ে উঠেছে সবচেয়ে বড় সহায়ক। দক্ষিণ আমেরিকা থেকে বহু বছর আগে বাংলাদেশে আসা কচুরিপানা দেশের অসংখ্য নদী, খাল ও বিল দখল করে নিয়েছিল। এতে নৌযান চলাচল, মাছ ধরা এবং কৃষিকাজ সবকিছুই ব্যাহত হয়েছিল। ইতিহাসে বিভিন্ন সময় কচুরিপানা নির্মূলের নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি সফল হয়নি। কিন্তু বানারীপাড়ার কৃষকেরা সমস্যাকে ভিন্নভাবে দেখছেন। তারা এই জলজ উদ্ভিদকে বর্জ্য নয়, সম্পদের রূপান্তর করেছেন। কচুরিপানাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ভাসমান কৃষির এক অনন্য ব্যবস্থা, যা এখন বিশ্বের কাছেও প্রশংসিত। ধাপ তৈরির পর সেটি উপরিভাগের সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়া হয়। প্রতিটি চারার মাঝখানে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়, যাতে পর্যাপ্ত আলো,
বাতাস এবং পুষ্টি পেয়ে গাছ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। সাধারণত একটি ধাপ প্রায় 1.5 মিটার চওড়া হয়, আর দৈর্ঘ্য প্রয়োজন ও স্থানভেদে অনেক বড় হতে পারে। কোথাও কোথাও একটি ধাপের দৈর্ঘ্য 50 থেকে 60 মিটার পর্যন্ত হয়। পাশাপাশি দুটি ধাপের মাঝখানে নৌকা চলাচলের জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা হয়। কচুরিপানার স্তরের পাশাপাশি টেপাপানা, জলজ লতা, শ্যাওলা এবং নারকেলের ছোবড়া ধীরে ধীরে পচে জৈব সারে পরিণত হয়। এই প্রাকৃতিক উপাদানগুলো থেকেই চারাগুলো দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় পুষ্টি পায়, ফলে আলাদা করে খুব বেশি রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন পড়ে না। বর্তমানে কৃষি বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নত জাতের বীজ কৃষকদের এই পদ্ধতিকে আরও কার্যকর করে তুলেছে। আধুনিক কৃষি জ্ঞান এবং স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ে ভাসমান কৃষি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে। একসময় বর্ষা এলেই নিম্নাঞ্চলে অনেক কৃষক কার্যত কর্মহীন হয়ে পড়তেন। জমির পানি নিচে চলে যাওয়ায় কয়েক মাস কোনো আবাদ করা যেত না। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। ভাসমান ধাপের মাধ্যমে বছরের অধিকাংশ সময় কৃষিকাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এতে কৃষকের আয় যেমন বেড়েছে, তেমনি কর্মসংস্থানও তৈরি হয়েছে। ধাপে লাগানো চারার নিরাপত্তার বিষয়ে কৃষকেরা যথেষ্ট সচেতন। অনেক সময় ধাপের চারপাশে জাল বা নেট দিয়ে ঘিরে রাখা হয়, যাতে পাখি কিংবা ইঁদুরের আক্রমণে চারা নষ্ট না হয়। ভাসমান ধাপের নিয়মিত পরিচর্যার জন্য ছোট ডিঙ্গি নৌকা অপরিহার্য। প্রতিদিন কৃষকেরা নৌকায় করে ধাপে নিয়ে যান, গাছের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরিচর্যা করেন। যেহেতু ধাপ সবসময় পানির উপর ভাসমান থাকে, তাই আলাদা করে সেচের প্রয়োজন খুব একটা হয় না। তবুও গাছের সতেজতা বজায় রাখতে মাঝে মাঝে হালকা পানি ছিটিয়ে দেওয়া হয়। এছাড়া কিছুদিন পর পর চারের গোড়ায় আধা পচা কচুরিপানার স্তর যোগ করা হয়। স্থানীয় ভাষায় এই প্রক্রিয়াকে লাপা দেওয়া বলা হয়। এই লাপা চারাকে অতিরিক্ত পুষ্টি যোগায় এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। কচুরিপানায় প্রাকৃতিকভাবে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকায় এটি অত্যন্ত কার্যকর জৈব সার হিসেবে কাজ করে। সময়ের সঙ্গে সঙ্গে ধাপগুলো সবুজ চারায় ভরে ওঠে। দূর থেকে তাকালে মনে হয় যেন বিশাল জলরাশির বুকে সবুজের কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। বর্ষার মৌসুমে এই মনোমুগ্ধকর দৃশ্য শুধু কৃষির সফলতার গল্প বলে না, বরং মানুষের উদ্ভাবনী শক্তি ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য উদাহরণও তুলে ধরে। আজ বানারীপাড়ার ভাসমান কৃষি শুধু স্থানীয় মানুষের জীবন বদলে দেয়নি, বরং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি ব্যবস্থার একটি উজ্জ্বল মডেল হিসেবে দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে। এই পদ্ধতি প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা ও সৃজনশীলতার চিন্তা থাকলে প্রতিকূল পরিবেশকেও সম্ভাবনাময় রূপ দেওয়া সম্ভব। দিন যত গড়ায়, ভাসমান ধাপে লাগানো ছোট্ট চারাগুলো ততই প্রাণ ফিরে পায়। প্রতিদিন সূর্যের আলো, প্রাকৃতিক আর্দ্রতা এবং কচুরিপানা থেকে তৈরি জৈব পুষ্টির প্রভাবে এগুলো দ্রুত বেড়ে ওঠে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সবুজে ঢেকে যায় পুরো ধাপ। কৃষকদের কাছে প্রতিটি সকাল শুরু হয় নৌকা নিয়ে ধাপ পরিদর্শনের মাধ্যমে। কোনো গাছ দুর্বল হয়ে পড়েছে কিনা, কোথাও অতিরিক্ত আগাছা জন্মেছে কিনা, অথবা কোনো রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, সবকিছুই তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নিয়মিত পরিচর্যার কারণেই চারাগুলো সুস্থ ও সবল থাকে। এই ভাসমান কৃষির অন্যতম বড় সুবিধা হলো
এখানে মাটির মতো শক্ত স্তর না থাকলেও গাছের শিকড় সবসময় আর্দ্র পরিবেশে থাকে, যার ফলে চারাগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং তুলনামূলক কম সময়ে রোপণের উপযোগী হয়ে ওঠে। একই আকারের জমির তুলনায় এই পদ্ধতিতে অনেক বেশি চারা উৎপাদন করা সম্ভব। এখানে শুধু একটি নয়, একসঙ্গে নানা ধরনের সবজির চারা উৎপাদন করা হয়। লাউ, কুমড়া, শসা, করলা, টমেটো, বেগুন, মরিচ, বরবটি, পেঁপে, সিম, হলুদ সহ আরও অনেক ফসলের চারা একই ধাপে সফলভাবে তৈরি করা যায়। মৌসুম অনুযায়ী কৃষকরা ফসল নির্বাচন করেন, ফলে সারা বছরই উৎপাদন অব্যাহত থাকে। ধীরে ধীরে বানরপাড়ার বিস্তীর্ণ জলাশয় যেন ভাসমান সবুজ নার্সারিতে রূপ নেয়। দূর থেকে সারি সারি ধাপ দেখে মনে হয় পানির উপর যেন প্রকৃতি নিজেই এক বিশাল বাগান তৈরি করেছে। বর্ষার সময় এই দৃশ্য আরো মোহনীয় হয়ে ওঠে। ভাসমান কৃষির প্রসারের সঙ্গে সঙ্গে বদলে গেছে স্থানীয় মানুষের জীবনযাত্রাও। আগে বর্ষাকালে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়লেও এখন বছরের বেশিরভাগ সময় তারা কৃষিকাজে ব্যস্ত থাকেন। কেউ ধাপ তৈরি করেন, কেউ চারা উৎপাদন করেন, আবার কেউ বাজারজাতকরণের সঙ্গে যুক্ত থাকেন। ফলে এই একটি পদ্ধতি ঘিরেই গড়ে উঠেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। অনেক পরিবার নিজেদের জলাবদ্ধ জমিতে ধাপ তৈরি করেন, আবার কেউ কেউ অন্যের জলাশয় বা পতিত জমি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিয়ে সেখানে ভাসমান কৃষি পরিচালনা করেন। এতে মালিক এবং কৃষক উভয়ে লাভবান হন। চারাগুলো যখন 20 থেকে 25 দিনের মধ্যে শক্ত ও পরিপক্ক হয়ে যায় তখন শুরু হয় সংগ্রহের কাজ। কৃষকেরা খুব সতর্কতার সঙ্গে প্রতিটি চারা তুলে আলাদা করে সাজিয়ে রাখেন, যাতে পরিবহনের সময় কোনো ক্ষতি না হয়। সব চারা একসঙ্গে তোলা হয় না, বাজারের চাহিদা অনুযায়ী ধাপে ধাপে সংগ্রহ করা হয়। এতে একদিকে যেমন অপচয় কম হয়, অন্যদিকে দীর্ঘ সময় ধরে বিক্রি করা সম্ভব হয়। প্রতিদিন ভোর থেকেই নৌকা ভর্তি চারা নিয়ে কৃষকেরা স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওনা দেন। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা সরাসরি ধাপ এলাকায় এসে চারা কিনে নিয়ে যান। এতে কৃষকদের পরিবহন খরচও কমে যায়। এই বানারীপাড়ার উৎপাদিত চারার সুনাম এখন শুধু বরিশালেই সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এখানে আসেন উন্নত মানের চারা সংগ্রহ করতে, কারণ এখানকার চারাগুলো স্বাস্থ্যবান, দ্রুত বেড়ে ওঠে এবং ফলনও ভালো দেয়। চারা বিক্রির মাধ্যমে কৃষকেরা তুলনামূলক কম সময়ে ভালো লাভ করতে পারেন। একটি মৌসুমে যে আয় হয় তা অনেক ক্ষেত্রে প্রচলিত সবজি চাষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে ভাসমান কৃষি এখন অনেক পরিবারের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। এই পুরো ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হলো প্রকৃতির সঙ্গে এর সামঞ্জস্য। খুব কম রাসায়নিক সার ব্যবহার, জৈব উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার এবং পানির প্রাকৃতিক উপস্থিতি। সব মিলিয়ে এটি পরিবেশ বান্ধব একটি কৃষি ব্যবস্থা। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভাসমান কৃষিকে আজ টেকসই কৃষির অন্যতম কার্যকর মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। যে কচুরিপানা একসময় মানুষের কাছে ছিল দুর্ভোগের প্রতীক, আজ সেই কচুরিপানাই হাজার কৃষকের জীবনের আশার আলো। বানারীপাড়ার ভাসমান কৃষি শুধু একটি চাষাবাদের কৌশল নয়, এটি মানুষের উদ্ভাবনী শক্তি, পরিশ্রম এবং প্রতিকূলতাকে জয় করার এক অনন্য উদাহরণ। এই সাফল্যের গল্প প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করছে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের, কারণ এটি প্রমাণ করে প্রকৃতিকে ধ্বংস না করেও বরং প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে টেকসই উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। ভাসমান ধাপে যত্নে বেড়ে ওঠা চারাগুলো যখন পরিপূর্ণ আকার ধারণ করে তখন শুরু হয় আরেকটি অধ্যায়, বাজারজাতকরণ। প্রতিটি চারাই যেন কৃষকের কাছে পরিশ্রমের ফসল, তাই সংগ্রহের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। গাছের শিকড় যেন অক্ষত থাকে এবং পরিবহনের সময় কোনো ক্ষতি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রতিদিন ভোরের আলো ফুটতেই জলাশয়ের ব্যস্ততা শুরু হয়। ছোট ছোট ডিঙ্গি নৌকায় সাজানো হয় হাজার হাজার সবজির চারা। এরপর নদীপথে সেগুলো পৌঁছে যায় স্থানীয় হাট, আঞ্চলিক বাজার কিংবা নির্ধারিত সংগ্রহ কেন্দ্রে। কোথাও কৃষকেরা নিজেরাই বিক্রি করেন, আবার কোথাও পাইকাররা সরাসরি ধাপের কাছ থেকে চারা সংগ্রহ করে নিয়ে যান।
এই বানারীপাড়ার ভাসমান কৃষির সবচেয়ে বড় শক্তি হলো এখানকার চারার মান। প্রাকৃতিক উপায়ে উৎপাদিত চারা সাধারণত স্বাস্থ্যবান, রোগ প্রতিরোধক্ষম এবং দ্রুত বেড়ে ওঠে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানকার চারার প্রতি বিশেষ আগ্রহ দেখান। শুধু বরিশাল নয়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, চাঁদপুর, মাগুরা, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত পাঠানো হয় এই চারাগুলো। বর্ষা মৌসুম এলেই বানারীপাড়া যেন দেশের অন্যতম বড় ভাসমান নার্সারিতে পরিণত হয়। এই পুরো ব্যবস্থাকে ঘিরে গড়ে উঠেছে একটি শক্তিশালী স্থানীয় অর্থনীতি। কেউ ধাপ তৈরি করেন, কেউ বীজতলা প্রস্তুত করেন, কেউ মেন্দা বানান, কেউ চারার পরিচর্যা করেন, আবার কেউ পরিবহন ও বিপণনের দায়িত্ব পালন করেন। ফলে একটি মাত্র কৃষি পদ্ধতি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ করেছে। এই ভাসমান কৃষির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য। এখানে কৃত্রিম সেচের প্রয়োজন খুবই কম। কচুরিপানা, জলজ উদ্ভিদ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ধীরে ধীরে পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। ফলে রাসায়নিক সারের উপর নির্ভরতা অনেকটা কমে যায়। একই সঙ্গে কীটনাশকের ব্যবহারও তুলনামূলক সীমিত থাকে। এর ফলে উৎপাদিত চারাগুলো পরিবেশ বান্ধব হয়, পাশাপাশি নিরাপদও থাকে। আধুনিক কৃষিতে যেখানে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করার কারণে নানান সমস্যা তৈরি হচ্ছে, সেখানে ভাসমান কৃষি একটি টেকসই ও স্বাস্থ্যসম্মত বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের অনেক এলাকা প্রতি বছর দীর্ঘ সময় পানির নিচে থাকে। আগে এসব অঞ্চলকে কৃষির জন্য অনুপযোগী মনে করা হতো, কিন্তু বানারীপাড়ার কৃষকেরা দেখিয়ে দিয়েছেন সঠিক পরিকল্পনা থাকলেও পানিকেও উৎপাদনের শক্তি হিসেবে রূপান্তর করা সম্ভব। এই উদ্ভাবনী কৃষি প্রযুক্তি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পর্যায়েও এটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ভাসমান কৃষিকে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও টেকসই কৃষি ব্যবস্থা একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে শত বছরের লোকজ জ্ঞান ও কৃষকদের বাস্তব অভিজ্ঞতা আজ বৈশ্বিক পর্যায়ে মূল্যায়িত হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক, গবেষক, শিক্ষার্থী এবং উন্নয়ন কর্মীরা বানারীপাড়া আসেন এই পদ্ধতির কাছ থেকে শেখার জন্য। অনেক বিদেশি গবেষকও বাংলাদেশের এই অনন্য কৃষি ব্যবস্থা নিয়ে কাজ করছেন, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বহু দেশ এখন জলাবদ্ধতা ও বন্যার মতো সমস্যার মুখোমুখি হচ্ছে। যেখানে অনেকে পানিকে দুর্যোগ হিসেবে দেখেন, সেখানে বানারীপাড়ার কৃষকেরা সেই পানির বুকেই গড়ে তুলেছেন সম্ভাবনার নতুন দিগন্ত। তাদের এই সংগ্রাম, উদ্ভাবন এবং সফলতা আজ শুধু একটি উপজেলার গল্প নয়, এটি বাংলাদেশের কৃষির গর্ব, যা বিশ্বকে শেখায় কিভাবে প্রতিকূল পরিবেশেও উন্নয়নের সুযোগে রূপান্তর করা যায়। এই ভাসমান সবুজ রাজ্য শুধু কৃষির একটি পদ্ধতির নাম নয়, এটি মানুষের অধ্যবসায়, সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। প্রতিটি ধাপ যেন বলে দেয় এক একটি বার্তা। ইচ্ছাশক্তি আর উদ্ভাবনী চিন্তা থাকলেও কোনো প্রতিকূলতাই অজেয় নয়। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শান্ত হয়ে আসে বানারীপাড়ার জলাভূমি। সারাদিনের ব্যস্ততা শেষে একের পর এক নৌকা ফিরে যায় ঘাটে, কিন্তু পানির বুক জুড়ে ভেসে থাকা সবুজ ধাপগুলো যেন এখনো জীবনের গল্প বলে চলে। প্রতিটি ধাপের ভেতর লুকিয়ে আছে একজন কৃষকের স্বপ্ন, একটি পরিবারের আশা, ভবিষ্যতের নতুন সম্ভাবনা। আজ থেকেও কয়েক দশক আগে এই বিস্তীর্ণ জলাবদ্ধ এলাকাগুলো অনেকেই কৃষির জন্য অযোগ্য মনে করতেন। বর্ষা এলেই জমি তলিয়ে যেত, কাজ বন্ধ হয়ে যেত, আর অনেক পরিবারের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারা বদলেছে। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই না করে সেই পরিবেশকেই কাজে লাগিয়ে তৈরি করেছে নতুন কৃষি ব্যবস্থা, এই ভাসমান কৃষি। এই পরিবর্তন সবচেয়ে বড় নায়ক কোনো আধুনিক যন্ত্র নয়, কোনো বিশাল প্রকল্প নয়। এর নায়ক হলো গ্রামের সাধারণ কৃষক, যিনি নিজের অভিজ্ঞতা, পরিশ্রম ও সৃজনশীলতা দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন। আজ বানারীপাড়ায় হাজারো পরিবার এই কৃষির উপর নির্ভরশীল। শুধু চারা উৎপাদন নয়, বীজ প্রস্তুত, ধাপ নির্মাণ, পরিবহন, বিপণন সব মিলিয়ে পূর্ণাঙ্গ অর্থনৈতিক চক্র গড়ে উঠেছে। এর সুফল পৌঁছে যাচ্ছে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী এবং স্থানীয় বাজার সবার কাছেই। জলবায়ু পরিবর্তনের কারণে যখন বিশ্বের অনেক দেশ কৃষি উৎপাদন ধরে রাখার নতুন উপায় খুঁজছে, তখন বাংলাদেশের এই ভাসমান কৃষি হয়ে উঠছে একটি বাস্তব উদাহরণ। এটি দেখিয়ে দিয়েছে প্রকৃতিকে ধ্বংস না করে বরং প্রকৃতির নিয়ম মেনেই টেকসই উন্নয়নের পথ তৈরি করা যায়।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন ধীরে ধীরে এই প্রযুক্তি ছড়িয়ে পড়েছে। গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এই পদ্ধতি নিয়ে কাজ করেছে। লক্ষ্য একটাই, যেখানে পানির সমস্যা সেখানেই পানিকে সম্পদে রূপান্তর করা। তবে এই সাফল্যের পেছনে শুধু প্রযুক্তি নয়, রয়েছে মানুষের অদম্য ইচ্ছা শক্তি। কারণ কোনো প্রযুক্তি সফল হতে পারে না যদি মানুষের মধ্যে পরিবর্তনের সাহস না থাকে। বানারীপাড়ার কৃষকেরা সেই সাহস দেখিয়েছেন। তারা প্রমাণ করেছেন, সংকট যতই বড় হোক, সব চিন্তার কঠোর পরিশ্রম থাকলে তার মধ্যে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। এই বানারীপাড়ার ভাসমান কৃষি শুধু একটি উপজেলার গল্প নয়, বাংলাদেশের ঐতিহ্য, পরিবেশ বান্ধব কৃষির উজ্জ্বল দৃষ্টান্ত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান শিক্ষা। পৃথিবী যখন জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সমাধান খুঁজছে, তখন বাংলাদেশের এই উদ্ভাবনী কৃষি ব্যবস্থা বিশ্বকে একটি বাস্তব কার্যকর পথ দেখাচ্ছে। হয়তো আগামী দিনে নতুন আরও আধুনিক প্রযুক্তি আসবে, কৃষির ধরন বদলাবে, কিন্তু বানারীপাড়ার ভাসমান ধাপের এই গল্প কখনো পুরনো হবে না। কারণ এটি কেবল কৃষির গল্প নয়, এটি মানুষের জয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গল্প এবং প্রতিকূলতাকে শক্তিতে রূপান্তর করার এক অনন্য ইতিহাস। পানির উপর ভেসে থাকা সবুজের রাজ্য আমাদের মনে করিয়ে দেয়, যেখানে অন্যরা সীমাবদ্ধতা দেখে, সেখানে একজন উদ্ভাবনী মানুষ খুঁজে নেয় নতুন সম্ভাবনার পথ। আর সেই পথ ধরে এগিয়ে যায় একটি সমাজ, একটি অঞ্চল, এমনকি একটি দেশ। প্রতিটি গল্পের একটি শেষ থাকে, কিন্তু প্রতিটি শেষই নতুন একটি গল্পের শুরু। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এমন অসাধারণ গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষ, প্রতিটি স্থান এবং প্রতিটি ইতিহাসের পেছনে রয়েছে এক অনন্য কাহিনী। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গল্পটি জানতে পারে। এখনও যদি গল্পগ্রাফি পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। কারণ প্রতিটি নতুন ভিডিওতে আমরা নিয়ে আসি বাংলাদেশের অজানা ইতিহাস, রহস্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প। আজকের জন্য এখানেই বিদায়। আবার দেখা হবে গল্পগ্রাফি এর পরবর্তী অসাধারণ গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন সবাই।